অসামঞ্জস্য বিক্রিয়ার উদাহরণ। অসামঞ্জস্য বিক্রিয়া কোনো বিক্রিয়া এবং যদি পদার্থ যদি একই সাথে জারিত বিচারিত হয়ে থাকে তাদেরকে অসামঞ্জস্য বিক্রিয়া বলা থাকে। শীতল লক্ষ্য এবং কষ্টিক সোডা দ্রবণের মধ্যে দিয়ে ক্লোরিন গ্যাসে চালনা করলে সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়ে থাকে। তারপর হচ্ছে ফসফোনিয়াম সোডিয়াম বাইফসফেট, তারপর হচ্ছে বিক্রিয়াগুলো জারণ পরিবর্তিত হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া উভয়ই। তারপর হচ্ছে নিম্ন কোনটি ব্লিচিং এজেন্টের উদাহরণ উত্তর হচ্ছে ফ্লোরাইড। তারপর হচ্ছে বিরঞ্জক বিক্রিয়া হচ্ছে ব্লিচিং রিজেকশন হচ্ছে যেসব জারক বিজারক তারপর হচ্ছে বিরঞ্জক প্রক্রিয়া তারপর হচ্ছে উদ্ভিজ এবং প্রাণীজ বিক্রিয়া বিবর্ণ করে দেয় তাদেরকে বিরঞ্জক এবং ব্লিচিং এজেন্ট বলা থেকে বিক্রিয়াকে বিরঞ্জক ব্লিচিং এজেন্ট বলা থেকে ক্লোরাইড সালফার ডাইঅক্সাইড H2O2 তারপর হচ্ছে বিরঞ্জক রূপে করা হয়। তারপর হচ্ছে ক্লোরাইড এবং হচ্ছে মোটা আশা এবং হচ্ছে তৈরি গেঞ্জি এবং হচ্ছে ব্লিচিং রূপে ক্লোরাইড পানি তৈরি করা থেকে আপত্তি হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং হচ্ছে H2O2 এবং হচ্ছে বিজারক হতে ক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড হয়ে থাকে। তদ্রূপ হাইড্রোজেন পারঅক্সাইড এবং সিল্ক মাথা চুলকে বিবর্ণ থেকে বর্তমানে মহিলাদের বিউটি পার্লারের মাথা চুলকে সোনালি করার কাজেও তারপর হচ্ছে ক্রিমে হাইড্রোজেন পারঅক্সাইড মিশ্রিত থাকে। তারপর হচ্ছে বিরঞ্জক ক্লোরাইড হিসেবে বিরঞ্জক দেখা যায় হচ্ছে জারণ। তারপর হচ্ছে আয়রন, তারপর হচ্ছে এর মাধ্যমে অক্সিডেন্ট নাম্বার কত উত্তর হচ্ছে +2। তারপর হচ্ছে জনসংখ্যা অক্সিডেশন নাম্বার ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগের ফলে তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে ঋণাত্মক কাজের ক্ষেত্রে এবং হচ্ছে মৌলটা জনসংখ্যা বলা যায়। তারপর হচ্ছে সংখ্যা হচ্ছে জনসংখ্যা সোডিয়াম আয়ন ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম কার্বন ক্লোরাইড এবং অক্সিজেন। তারপর ফসফোনিয়াম আয়ন জনসংখ্যার ক্ষেত্রে +1 +2 +3 -1 -2 -3 ইলেকট্রন প্রদান করলে তারপর জনসংখ্যার মান ধনাত্মক হয়ে থাকে। আবার ইলেকট্রন গ্রহণ করলে জনসংখ্যার মান ঋণাত্মক হয়ে থাকে। ইলেকট্রন জনসংখ্যার গণনা তারপর জনসংখ্যার বিক্রিয়ার ক্ষেত্রে গ্রহণকারী জারক হচ্ছে বিজারক সংখ্যা তারপর ইলেকট্রন নিম্নলিখিত তারপর হচ্ছে নিয়মগুলো অনুসরণ করতে হবে থেকে মুক্ত অবস্থার সকল পরমাণু সংখ্যা জনসংখ্যা শূন্য হয়ে থাকে। সোডিয়াম পটাশিয়াম আয়রন তারপর হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন তারপর হচ্ছে ফসফোনিয়াম তারপর ইত্যাদি পরমাণু জনসংখ্যা শূন্য তারপর হচ্ছে মিশ্রিত কারণ হচ্ছে সমান হয়ে থাকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হচ্ছে +2 -1 তারপর হচ্ছে ক্লোরাইড এবং অক্সিডেট ক্লোরিনের জারণ সংখ্যা ধনাত্মক এবং পরিবর্তনশীল হয়ে থাকে। অন্যতে উপস্থিত তারপর যে মৌলের দরিদ্র ঋণাত্মক তার মান বেশি হয়ে থাকে সেটি জনসংখ্যা ঋণাত্মক হয়ে থাকে। অপর মৌলটি হচ্ছে জনসংখ্যা ধনাত্মক হয়ে থাকে। তারপর হাইড্রেট ছাড়া সকল যোগ্যতা হচ্ছে হাইড্রোজেন মান হচ্ছে +1 তারপর হাইড্রেটে জনসংখ্যা -1 তারপর হচ্ছে সাধারণভাবে প্রায় যে সকল এবং হচ্ছে জনসংখ্যা হচ্ছে -2 তারপর হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড তারপর হচ্ছে অক্সিজেনের জারণ মান ভিন্ন বলে তারপর হচ্ছে প্রতীয়মান হয়ে থাকে। তারপর হচ্ছে গাঠনিক সংকেত এবং হচ্ছে সম্পর্কে ধারণা পাওয়া যায়। তারপর হচ্ছে ক্ষার এবং মৃৎক্ষারী তাদের সম্পর্ক হচ্ছে +1 +2 তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে আয়রন অক্সাইড এবং আয়রন +2 তারপর হচ্ছে আয়রন অক্সাইড +3 তারপর হচ্ছে কপার হেরা তারপর হচ্ছে +1 +2 তারপর হচ্ছে স্টেনাস +2 +4 ইত্যাদি। তারপর হচ্ছে একটি নিরপেক্ষ অনুরোধ তারপর হচ্ছে পরমাণু জারণ সংখ্যা তারপর হচ্ছে যোগফল সবসময় শূন্য হয়ে থাকে। কপার সালফেটের মান জানা যায়। তারপর হচ্ছে কপার তারপর হচ্ছে জারণ সংখ্যা +2 তারপর হচ্ছে অক্সিজেনের জারণ মান -2 তারপর হচ্ছে অনেকগুলি ম্যাট তারপর হচ্ছে জনসংখ্যার ক্ষেত্রে সঠিক তথ্য হলো উত্তর হচ্ছে সাব অক্সাইড অক্সিজেনের জনসংখ্যা হচ্ছে -2 তারপর সোডিয়াম পটাশিয়াম তারপর হচ্ছে আয়রন নাইট্রোজেন তারপর হচ্ছে পরমাণু জনসংখ্যা কত হচ্ছে 0 তারপর হচ্ছে ক্রোমিয়াম হেক্সাসানাইড এর ক্রোমিয়ামের জনসংখ্যা হচ্ছে +3 তারপর হচ্ছে নিচেগুলি সঠিক না উত্তর হচ্ছে ম্যাঙ্গানিসের জনসংখ্যা হচ্ছে +4 তারপর হচ্ছে ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগের ফলে তারপর হচ্ছে শিশু ধনাত্মক এবং ঋণাত্মক মৌলের রেখি উত্তর হচ্ছে জনসংখ্যা কোনটি সঠিক না উত্তর হচ্ছে তারপর হচ্ছে জনসংখ্যার মধ্যে পার্থক্য তারপর হচ্ছে পরিচয় হচ্ছে চক্র কোনো সময় তারপর হচ্ছে কোনো মৌলের তারপর হচ্ছে অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলা থাকে। তারপর হচ্ছে জনসংখ্যা হলো তারপর হচ্ছে মৌলের চার্জযুক্ত যোজনী হয়ে থাকে সংখ্যা ধরন তারপর হচ্ছে মৌলের যোজনী সংখ্যার পূর্ণ সংখ্যা হয়ে থাকে যেমন হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে 1 তারপর হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে 2 তারপর হচ্ছে জনসংখ্যার পূর্ণ ভগ্নাংশ হতে পারে। তারপর হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে +1 তারপর হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে -2 তারপর হচ্ছে -1 হতে পারে। তাৎপর্য যোজনী হতে এই মৌলেরা মুক্ত হওয়ার ক্ষমতা প্রকাশিত হয়ে থাকে। জনসংখ্যা দ্বারা তারপর প্রকাশিত হওয়ার পাশাপাশি যুক্ত হওয়ার প্রকৃতি বোঝাতে হচ্ছে ভিন্ন ভিন্ন হওয়ার যৌগ তারপর যোজনী হতে পারে তাদেরকে ভিন্ন জারণ বলা থেকে। দৃষ্টি আকর্ষণ তারপর হচ্ছে পটাশিয়াম ক্রোমেটের ক্ষেত্রে ক্রোমিয়ামের নিম্নগুণী হয়ে থাকে তারপর হচ্ছে +6 পটাশিয়াম ডাইক্রোমেট তারপর হচ্ছে ক্রোমিয়াম তারপর হচ্ছে জনসংখ্যার মাধ্যমে তারপর হচ্ছে নির্ণয়ের পদ্ধতি x +6 তারপর হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানিসের জনসংখ্যা কত উত্তর হচ্ছে +6 পটাশিয়াম ম্যাঙ্গানিজ জনসংখ্যা নির্ণয় পদ্ধতি x +6 তারপর হচ্ছে ক্লোরাইডের তারপর হচ্ছে জনসংখ্যা কত উত্তর হচ্ছে +7 তারপর হচ্ছে ক্লোরিনের জনসংখ্যা হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে জনসংখ্যা x +7 তারপর হচ্ছে দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে তারপর হচ্ছে ফসফনিক অ্যাসিডে ফসফরাসের জনসংখ্যা হচ্ছে +3 নিচে কোনটি সঠিক না উত্তর হচ্ছে সোডিয়াম সালফারের জনসংখ্যা হচ্ছে +4 তারপর হচ্ছে আয়োডিনের তারপর হচ্ছে আয়োডিনের জনসংখ্যা পরিবর্তন হলো 0 থেকে +5 তারপর হচ্ছে জনসংখ্যা হচ্ছে তারপর হচ্ছে নিম্নলিখিত যুগের জনসংখ্যা হচ্ছে হাইড্রোজেন সঠিক হাইড্রোজেন ক্লোরাইড +1 এবং হাইড্রোজেন হাইপোক্লোরাইড হচ্ছে +1। তারপর হচ্ছে প্রশ্নকর্তা মূলত সঠিক জারণ মান জানতে চেয়েছেন। বিভিন্ন মৌলের হাইড্রোজেনের জনসংখ্যা x +-1 তারপর x 0 x +1 0 x +1 এটাই সঠিক। তারপর হচ্ছে HClO তে হচ্ছে হাইড্রোজেনের জনসংখ্যা x তারপর x +1 +-2 হচ্ছে 0 x -1 তারপর হচ্ছে -2 0 x +1 এখানে তো ঋণাত্মক হয়ে যায়। অক্সিজেন ক্লোরিনের চেয়ে বেশি তাই হচ্ছে অক্সিজেনের অক্সিজেন নাম্বার তারপর হচ্ছে ঋণাত্মক এবং ক্লোরিনের
যদি ধনাত্মক হয় তাহলে নাইট্রোজেন অক্সাইডের ক্ষেত্রে নাইট্রোজেন জনসংখ্যা হচ্ছে x তারপর x মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে x প্লাস 2 ইকুয়াল টু 2 x ইকুয়াল টু প্লাস 2। নাইট্রোজেন ডাইঅক্সাইডের নাইট্রোজেন জনসংখ্যা x এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডে অক্সিজেনের জনসংখ্যা হচ্ছে -2। সুতরাং যেহেতু আয়তনহীন না যৌগের বেলায় তার সর্বমোট জনসংখ্যা শূন্য হয়ে থাকে সেহেতু তারপর আয়তনহীন বেলায় তারপর সর্বমোট জনসংখ্যা শূন্য হয়ে থাকে সেহেতু x ইকুয়াল টু প্লাস অপর হয়ে থাকে। এখানে তড়িৎ ঋণাত্মকতা একটা অক্সিজেনের যদি নাইট্রোজেনের চেয়ে বেশি হয়ে থাকে তাহলে অক্সিজেনের জন্মান না ঋণাত্মক নাইট্রোজেনের ধনাত্মক হয়ে থাকে তারপর হচ্ছে ক্লোরো অক্সিজেন তারপর হচ্ছে ক্লোরিন তারপর হচ্ছে জনসংখ্যার ক্ষেত্রে নিম্নের কোনটি হয়ে থাকে হচ্ছে প্লাস 7 তারপর হচ্ছে ক্লোরিন হেপ্টা অক্সাইডের ক্লোরিনের জনসংখ্যার মান হচ্ছে x ইকুয়াল টু প্লাস 7 তারপর যে প্রণীতে তারপর হচ্ছে বিভক্ত আয়োডিনকে টাইট্রেশন করা হয় থাকে উত্তর হচ্ছে আয়োডিমিতি তারপর আয়োডিমিতির মূল তত্ত্ব হচ্ছে আয়োডিন তারপর এটি যারা তাই টাইট্রেশন বিক্রিয়া তারপর আয়োডিনের সাথে লিঙ্গের সঙ্গে এটি বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে বিজারণ ঘটিয়ে তারপর এই দুটি পদার্থের যেকোনো একটি ঘনমাত্রা এবং হচ্ছে প্রতি তারপর হচ্ছে অজানা ঘনমাত্রা নির্ণয় করা যায়। যদি প্রমাণ দ্রবণের ক্ষেত্রে তারপর হচ্ছে পদার্থের দ্রবণের ক্ষেত্রে ঘনমাত্রা নির্ণয় করা আয়োডিমিতি বলা থাকে। আটা যদি বিজারক ক্ষেত্রে প্রমাণ দ্রবণের আয়োডিন থেকে যদি পরিমাণ করা থাকে তাদেরকে আয়োডিমিতি বলা হয় থাকে। তারপর শোষণ প্রত্যের মাধ্যমে হচ্ছে তাদের থেকে নির্গত তীব্রতা হয়ে থাকে। তারপর এক্সপোনেনশিয়াল যেটা আসবে তার বিয়ার ল্যামডা সূত্র হচ্ছে বিয়ার তারপর ল্যাম্বার্ট তারপর এর মাধ্যমে সূত্র প্রকাশ করেন। সূত্রটি হচ্ছে শোষণ পুরুত্ব এবং হচ্ছে দ্রবণের ঘনমাত্রা গাণিতিকভাবে বৃদ্ধির জন্য রশি তীব্রতা এক্সপোনেনশিয়ালি হ্রাস পায় তার অর্থাৎ হচ্ছে গাণিতিকভাবে তারপর লগ্গা তারপর হচ্ছে ইসিএল তারপর চাইনাটি যেগুলো হচ্ছে আবেদিত রশি তীব্রতা এই যেগুলো হচ্ছে নির্গত রশি তীব্রতা এল যেগুলো হচ্ছে শোষণ দ্রবের পথের ক্ষেত্রে সেন্টিমিটার এবং হচ্ছে সি যেগুলো দ্রবণের ঘনমাত্রা মোল পার লিটার তারপর হচ্ছে এপসাইলন যেগুলো হচ্ছে মোলার এক্সটেনশন গুণাঙ্ক লিটার পার মোল পার সেন্টিমিটার তারপর সি যেগুলো হচ্ছে এ বাই এপসাইলন এল তারপরে সুতরাং হচ্ছে শোষণ মাধ্যমের পুরুত্ব এবং হচ্ছে দ্রবণের ঘনমাত্রা এবং গাণিতিকভাবে বৃদ্ধির সাথে সাথে নির্গত রশির তীব্রতা এক্সপোনেনশিয়াল বৃদ্ধি পায়। তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে বিয়ার সূত্র প্রবলতা বলা থেকে সূত্রটি আবিষ্কার হচ্ছে 1760 সাল। তারপর হচ্ছে বিয়ার ল্যাম্বারের সূত্রের প্রবণতা হচ্ছে তারপর হচ্ছে দ্রবণের ঘনমাত্রা 0.001 তারপর হচ্ছে 0.01 মোলার তারপর হচ্ছে বিয়ার ল্যাম্বারের সূত্র সঠিকভাবে কার্যকর হয়ে থাকে। তারপর হচ্ছে দ্রবণের 0.1 মোলার বেশি হলে তখন এই সূত্র প্রযোজ্য হয় না। তারপর হচ্ছে দ্রবণের উপাদানের ক্ষেত্রে সবচেয়ে বিয়োজন ঘটলে এই সূত্র প্রযোজ্য হয়। নিচের কোনটি বিয়ার ল্যাম্বারের সূত্র নামে পরিচিত এই যেগুলো হচ্ছে এপসাইলন নট এপসাইলন ইকুয়াল টু 1 * 10⁵ লিটার পার মোল পার সেন্টিমিটার। তারপর হচ্ছে এর পথ দৈর্ঘ্য 1 সেন্টিমিটার এই যেগুলো 1 তারপর হচ্ছে দ্রবণের ঘনমাত্রা কত 10⁻⁵ পার মোল পার লিটার তারপর হচ্ছে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় তারপর হচ্ছে বিয়ার ল্যাম্বারের সূত্র মতে আমরা জানি সি যেগুলো হচ্ছে এ বাই হি এপসাইলন এল। তারপর হচ্ছে দ্রবণের আপতিত আলোকের কী পরিমাণ শোষিত হবে তা নির্ভর করে কোনটির উপর উত্তর হচ্ছে আলোকের তরঙ্গদৈর্ঘ্য। তারপর হচ্ছে দ্রবণে তারপর হচ্ছে আলোর নির্ভরশীলতা দ্রবণে আলোক নির্ভরশীলতা কী পরিমাণ এবং দ্রবণের শোষিত হতে এই তিনটি বিষয়ের উপর নির্ভর করে দ্রবণের বৈশিষ্ট্য দ্রবণের দৈর্ঘ্য এবং আলোর অতিক্রান্ত পথ এবং দ্রবণের ঘনমাত্রা। দ্রবণে আলোক শোষণের নির্ভরশীলতা দ্রবণে আপতিত আলোক কী পরিমাণ কত দ্রবণে শোষিত হয়ে থাকে তা তিনটি বিষয়ের উপর নির্ভর করে আলোর দ্রবণের বৈশিষ্ট্য এবং হচ্ছে দ্রবণের দৈর্ঘ্য এবং হচ্ছে আলোর অতিক্রান্ত পথ এবং দ্রবণের ঘনমাত্রা জেনে রাখা ভালো। এখন একটি নিশ্চয় পাত্রে রাখা তারপর হচ্ছে নিশ্চয় দ্রবণ নির্গত আলোর তারপর হচ্ছে মাত্রা ঘনমাত্রা বৃদ্ধির সাথে সাথে জ্যামিতিক হারে হ্রাস পায়। তারপর হচ্ছে এটি দ্রবণের ঘনমাত্রা তারপর হচ্ছে বিয়ের সূত্র হতে কোন সমীকরণটি সঠিক উত্তর হচ্ছে আইনটি ইকুয়াল টু আইআর প্লাস আইএ প্লাস আইটি। তারপর হচ্ছে মূল রশি তীব্রতা তারপরে মূল রশি তীব্রতা যখন এক বর্ণের রশি তারপর সেটি সমস্যাতে কী বলতো দ্রবণের উপর আপতিত হয় এবং সেই রশির তারপর কিছু অংশ প্রতিফলিত হয় আইআর হয় এবং কিছু অংশ শোষিত আইএ বাকি অংশ এর মধ্য দিয়ে প্রতিফলিত আইটি বের হয়ে পড়তে তখন আই নটটা হলে তখন সিজিএস পদ্ধতিতে তারপর হচ্ছে রাশি গুণাঙ্ক এক্সটেনশন উপাদানের গুণাঙ্ক একক হলো পার সেন্টিমিটার তারপর হচ্ছে রাশি গুণাঙ্ক তারপর হচ্ছে আলোক রশি তারপর হচ্ছে দশমাংশ হলে তারপর হচ্ছে দশমাংশের যে ভূতের মাধ্যমে থেকে বেসনাপতি মানকে তারপর হচ্ছে গুণাঙ্ক এবং এক্সটেনশন বলা থেকে সিজিএস এবং হচ্ছে একক হলো পার সেন্টিমিটার তারপর হচ্ছে স্পেকট্রোমিটারের অংশ নয় কোনটি উত্তর হচ্ছে ডাইক্রোমিটার। তারপর স্পেকট্রোমিটারের অংশ নয় হচ্ছে ডাইক্রোমিটার স্পেকট্রোমিটারের অংশ হচ্ছে নিচে ছবিটি লক্ষ্য করে স্পেকট্রোমিটার সম্পর্কে ধারণা পাওয়া যায় পারমাণবিক শোষণ প্রণালী লিটারে ব্যবহার নিয়ে কথা উত্তর হচ্ছে সাইকোলজিতে। তারপর হচ্ছে পারমাণবিক শোষণ প্রণালী নিশ্চয় মৌলিক এবং সমান্তরাল এবং ঘনমাত্রা পরিমাণ নির্ণয় ডিমোটো এবং প্রণালী বিশ্লেষণ পদ্ধতি এটি ফার্মাকোলজি তারপর হচ্ছে বায়োফিজিক্স তারপর এটা ফিলোসফি ইত্যাদি গবেষণা ব্যবহৃত হয়ে থাকে। পারমাণবিক শোষণ প্রণালী মূল ভিত্তি হচ্ছে স্পেকট্রোমিটারে তারপর হচ্ছে মাধ্যমে তারপর হচ্ছে ইলেকট্রন তারপর হচ্ছে মিশ্র তরঙ্গদৈর্ঘ্য তারপর হচ্ছে উদ্দীপ্ত অবস্থা এক্সাইটেড স্টেটে তারপর হচ্ছে অরবিটালে তারপর হচ্ছে সর্বসময় স্তর জন্য স্থানান্তরিত হয়ে থাকে। এর ফলে কালো রেখা বর্ণ সৃষ্টি হয়ে থাকে এবং পারমাণবিক শোষণ প্রণালী ক্লিনিক্যাল বিশ্লেষণ যেমন হচ্ছে রক্ত প্রস্রাবে ধাতুর পরিমাণ ইত্যাদি ব্যবহৃত হয়ে থাকে। তারপর রক্ত প্রস্রাবে ধাতুর পরিমাণ তারপর হচ্ছে নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে পারমাণবিক শোষণ প্রণালী। পারমাণবিক শোষণ বর্ণালী কোন রাশি কাজের উপর নির্ভর প্রতিষ্ঠিত হয়ে থাকে উত্তর হচ্ছে বোর। তারপর হচ্ছে পারমাণবিক শোষণ বর্ণালীর মূলনীতিগুলো হলো তারপর হচ্ছে কাজের উপর প্রতিষ্ঠিত বোর পরমাণুর দুটি কাজ হচ্ছে পরমাণু ইলেকট্রন সমতাপ নির্দিষ্ট শক্তি কতগুলো বৃত্তাকার স্থায়ী আবর্তনশীল এবং আবর্তনকালে শোষণ এবং বিকিরণ নিজস্ব না বহিরাগত তারপর হচ্ছে ইলেকট্রন শক্তি স্তর হতে উচ্চ শক্তি স্তর নিলে তারপর হচ্ছে শক্তির উৎস হতে সরিয়ে নিতে তারপর স্থায়ী নিম্নতর শক্তি স্তরে ফিরে আসে। তারপর হচ্ছে শক্তি স্তরে ইলেকট্রন অরবিটালের জন্য তারপর নিশ্চয় পরিমাণ তারপর শক্তি শোষণ বাড়ছে দুই হলো তারপর পারমাণবিক বর্ণালী তারপর হচ্ছে ক্রোমাটোগ্রাফি তারপর হচ্ছে টাইট্রেশন তারপর হচ্ছে
দ্রবকতার অপসারা এবং ঘনমাত্রা এবং পরিমাণে নির্ণয় দ্বারা টাইট্রেশন বলা থেকে ক্রোমাটোগ্রাফি জীব দ্বারা প্রকৃতি দিক প্রদান এবং মিশ্রণকে তারপর সেটি স্থির মাধ্যম থেকে তারপর চাপের মাধ্যমে টিস্যুর মাধ্যমে উক্ত স্থির মাধ্যমে সংস্পর্শে প্রকৃতি করে তারপর পরিমাণিত টিস্যুর মাত্রা বৃদ্ধির প্রয়োগ করে তারপর বিভিন্ন স্তরে পৃথক করা পদ্ধতি ক্রোমাটোগ্রাফি বলা যায়। তারপর নিচে কোনটি নাইট্রোজেন হিলিয়াম তারপর ব্যবহৃত হয়ে থাকে উত্তর হচ্ছে জিসি তারপর গ্যাস ক্রোমাটোগ্রাফি তারপর দুই ধরনের হয়ে থাকে গ্যাস ক্রোমাটোগ্রাফি গ্যাসীয় তরল ক্রোমাটোগ্রাফি তারপর জটিল মিশ্রণের জন্য পৃথকীকরণের জন্য ক্রোমাটোগ্রাফি ব্যাপক সরবরাহ ব্যবহৃত হয়ে থাকে পার্টিশন ক্রোমাটোগ্রাফি উল্লেখ্য তারপর গ্যাস ক্রোমাটোগ্রাফি তারপর সমুদ্র তারপর সেক্ষেত্রে চলমান ভাগ হিসেবে তারপর মিশ্র গ্যাস যেমন সিলিয়াম আর্গন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি বৈশিষ্ট্য ব্যবহৃত হয়ে থাকে ব্যবহার গবেষণা করে তারপর এই শিল্প বিশ্লেষণ বিশেষ করে শুধু পেট্রোলিয়াম তারপর বিদ্যুৎ ব্যবহৃত হয়ে থাকে গ্যাসীয় ক্রোমাটোগ্রাফি বিশেষ সমুদ্র থেকে আংশিক উৎপাদন তারপর নিচে কোনটি ক্রোমাটোগ্রাফি তারপর যতদিক ব্যবহৃত বিশ্লেষণ হতে গিয়ে এসপিএলসি তারপর হাই উচ্চ দক্ষতা সম্পন্ন তরল ক্রোমাটোগ্রাফি এসপিএলসি কম লং ক্রোমাটোগ্রাফি অত্যধিক বহুল বিশ্লেষণ করে এসপিএলসি তারপর বিশ্লেষণ রসায়ন এবং বায়োকেমিস্ট্রিতে একাধিক যৌগের মিশ্রণের ক্ষেত্রে পৃথকীকরণ তারপর বিশুদ্ধকরণ তারপর শনাক্তকরণ এবং পরিমাণ নির্ণয় ব্যবহৃত হয়ে থাকে এসপিএলসি হচ্ছে হাইলি ক্রোমাটোসেন্ট লিকুইড ক্রোমাটোগ্রাফি নিচে কোনটি হচ্ছে পিপিটি এর বিস্তৃত উত্তর হচ্ছে এসপিএলসি এসপিএলসি তারপর বর্তমানে তারপর বিশ্লেষণ এসপিএলসি হাইপারমার্সাল লিকুইড ক্রোমাটোগ্রাফি শক্তিশালী প্রযুক্তি হিসেবে সর্বজনীন স্বীকৃতি লাভ করেছে তরল দ্রবীভূত দাউচে নমুনার পৃথকীকরণ শনাক্তকরণ এবং মাত্রা বিশ্লেষণ এসপিএলসি অন্যান্য তারপর হচ্ছে এই বিক্রিয়ার ক্ষেত্রে সর্বনিম্ন এবং হচ্ছে পার্টস পার মিলিয়ন তারপর হচ্ছে পিপিটি পর্যন্ত বিস্তৃত তারপর যে কোনো তারপর সেক্ষেত্রে এসপিএলসি বলবসি তারপর হচ্ছে ডিএলসি এসপিএলসি তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে কৌশলগত তারপর হচ্ছে সাদৃশ্য বিদ্যমান তারপর হচ্ছে এসপিএলসি তারপর সাধ্যকতার কারণ দুটি হচ্ছে স্থির দশা হিসেবে ক্ষুদ্র সুষম কণা এবং হচ্ছে নিম্নতর আবর্তনজনিত তারপর এটি ইভিজিশন তারপর এমএস ট্রান্সফার অর্জিত হয়ে থাকে তারপর এসপিএলসি এবং হচ্ছে মুদ্রণতন এবং হচ্ছে ক্রোমাটোগ্রাফি তত তারপর এটি ক্রোমাটোগ্রাফি অনুরূপ হয়ে থাকে তারপর এসপিএলসি এর পুনরূপ হচ্ছে হাইপারমার্সাল লিকুইড ক্রোমাটোগ্রাফি এসপিএলসি এর সঠিক কোনটি উত্তর হচ্ছে সাংশন প্রয়োজন হতে গ্যাস ক্রোমাটোগ্রাফি এবং হচ্ছে তরল ক্রোমাটোগ্রাফি হচ্ছে বলছে তারপর হচ্ছে এটি গ্যাস ক্রোমাটোগ্রাফি এসপিএলসি হচ্ছে ক্রোমাটোগ্রাফিতে এটি তরল দ্রাবক সচল দশা তারপর জিসি হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি যাতে সচল দশা হিসেবে নিষ্ক্রিয় ব্যবহৃত হয়ে থাকে এসপিএলসির পদ্ধতি হচ্ছে ক্রোমাটোগ্রাফিতে নিশ্চল দশা তারপর বিশেষণযোগ্য পদার্থ যেমন হচ্ছে দ্রবকের মধ্যে মিশ্রিতের উপর ভিত্তি করে মিশ্রণ কোনো উপাদান দ্বারা পৃথক এবং হচ্ছে শনাক্ত করা হয়ে থাকে পরিমাণ নির্ণয় করা থাকে ক্রোমাটোগ্রাফিতে অবিয়োজিত অবস্থায় বাষ্পীভূত করে এবং হচ্ছে মিশ্রণ থেকে কোনো উদ্বায়ী পদার্থকে বিশ্লেষণ করে হয়ে থাকে তারপর হচ্ছে এসপিএলসির ক্ষেত্রে হচ্ছে ব্যবহার উপযোগিত হচ্ছে নিশ্চল দ্রাবকের প্রয়োজনীয় দ্রব্য তারপর হচ্ছে প্রাণান্য তারপর হচ্ছে আয়ন তারপর পরিমাণ বিশেষ করে প্রোটিন বিশ্লেষণ করা থাকে অর্থাৎ বিশ্লেষণযোগ্য পরিধির বিস্তৃত হয়ে থাকে উদ্বায়ী অনুদ্বায়ী এবং নমুনায় উভয়ে বিশ্লেষণ করা যায় সচল দশা এবং উপস্থিত করে নিতে হয়ে থাকে তাই কষ্টশালী হয়ে থাকে জৈব পদার্থসমূহ করা যায় শুধু উদ্বায়ী নমুনা বিশ্লেষণ করা থেকে পর্যন্ত সচল দশা তৈরি হয় না বা হচ্ছে বন্ধ হয়ে থাকে তারপর হচ্ছে প্রয়োজন হয় থেকে উচ্চ শক্তি টানা পাম্প সাংশন পাম্প তারপর হচ্ছে দশা হিলিয়াম তারপর হচ্ছে নাইট্রোজেন সচল দশা ডিটেক্টর হচ্ছে এইচ ইউভি ডিটেক্টর এমএস সংযুক্ত তারপর হচ্ছে থার্মাল প্রভাবিত ডিটেক্টর প্রয়োগ হচ্ছে রক্তে ভিটামিন ডি শনাক্ত অ্যান্টিবায়োলজি ওষুধ বিশ্লেষণ ফার্মাসিউটিক্যাল ও জৈব রাসায়নিক পদার্থের উৎপাদন গুণগত মাত্রা নির্ধারণ তেল পেন্টে থেকে হাইড্রোকার্বন থেকে পৃথক তারপর ওষুধ শনাক্তকরণ এবং পরিমাণ নির্ণয় করেন রক্তে ভিটামিন শনাক্তকরণ এগুলো বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার হতে উত্তর হচ্ছে এসপিএলসি তারপর হচ্ছে এসপিএলসি এর প্রয়োগ নয় কোনটি উত্তর হচ্ছে মিনারেল শনাক্তকরণে তারপর হচ্ছে বর্ণযুক্ত দ্রবণে ঘনমাত্রা নির্ণয় যে আলো বেশি ব্যবহৃত হয়ে থাকে তা হচ্ছে দৃশ্যমান তারপর হচ্ছে ইলেকট্রোস্কোপিক স্ট্রেস্কোপি অতিবেগুনি আল্ট্রাভায়োলেট ক্ষেত্রে কোনো দৃশ্যমান ভিজিবল বা বর্ণালিমিতি ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি প্রধানত নমুনা এবং গ্রুপের উপস্থিতি নির্ণয় ব্যবহৃত হয়ে থাকে কারণ এটি তারপর হচ্ছে বিশেষ যোগ এবং হচ্ছে যে শোষণা বর্ণিত হয়ে থাকে তা উক্ত অব্যাহতের জন্য তারপর হচ্ছে অন্য একটি যোগকে তারপর হচ্ছে বিশেষ বিশ্লিষ্ট করে তারপর হচ্ছে শোষিত বর্ণকণাকে ব্যবহার করা হয়ে থাকে কিন্তু বিশেষ করে তারপর হচ্ছে বিজ্ঞান দশক তারপর হচ্ছে পদার্থকে তারপর হচ্ছে পদার্থের মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে তারপর হচ্ছে ওর ক্ষেত্রে বিকৃত হয়ে থাকে তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে বর্ণযুক্ত এবং হচ্ছে ঘনমাত্রা নির্ণয় করা থাকে অতিবিঘ্ন রাশা তারপর হচ্ছে আলোর প্রয়োজন হয়ে থাকে তারপর হচ্ছে আয়রন অক্সাইডের অম্লত্ব ঘনত্ব হচ্ছে 6 তারপর হচ্ছে ক্ষারকীয় প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে নিরপেক্ষ এবং হচ্ছে তৈরি হয়ে থাকে যত সংখ্যক প্রোটিন নাই অক্সিডের অম্ল প্রয়োজন থাকে অম্লতাগুলো থেকে আয়রন অক্সাইড তারপর 6 এবং হচ্ছে হাইড্রোক্লোরাইডকে তারপর হচ্ছে আয়রন অক্সাইড 6 হাইড্রোজেন ক্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ঘনত্ব হচ্ছে সালফার অক্সাইডের ঘনত্ব হচ্ছে 2 তারপর হচ্ছে ক্ষারকত্ব সালফারিক অ্যাসিডের ক্ষারকত্ব হচ্ছে 2 কোনো অ্যাসিডের একটি ক্ষারকের প্রশমিত করার ক্ষমতাই তার হচ্ছে ওই অ্যাসিডের ক্ষারকত্ব তার হচ্ছে সাধারণত কোনো অ্যাসিডকে এক মোল দ্বারা এক অম্লীয় ক্ষারকের তার সোডিয়াম হাইড্রোক্সাইডে তার হচ্ছে যত মোল প্রশমিত হয়ে থাকে ক্ষারকের মোল সংখ্যাকে অ্যাসিডের কথা বলা থাকে তার হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইডে সোডিয়াম হাইড্রোক্সাইডে তার হচ্ছে মাধ্যমে প্রশমিত হয়ে থাকে তাই হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে 1 তার হচ্ছে সালফারিক অ্যাসিডের ক্ষেত্রে 2 ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের ক্ষারকত্ব হচ্ছে 2
তারপর হচ্ছে এসটিপিতে 22.4 লিটার, তারপর হচ্ছে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড পর্যন্ত হতে 81.73, তারপর হচ্ছে 65 গ্রাম, তারপর হচ্ছে ওজনের গ্যাসের আয়তন হচ্ছে 30.33, তারপর হচ্ছে 50 গ্রাম, তারপর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের পর হচ্ছে 22 গ্রাম, তারপর হচ্ছে এসটিপিতে মোলার আয়তন হচ্ছে 24.8, তারপর হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, নাইট্রোজেনের মোলার আয়তন হচ্ছে কত ডেমিকে বুঝতে হচ্ছে 0, তারপর হচ্ছে 1 মিলি, তারপর হচ্ছে কার্বনিক অ্যাসিডের মান হচ্ছে 9.996 গ্রাম, তারপর হচ্ছে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড এসটিপিতে 17 লিটার, অক্সিজেন হয়ে থেকে 22 গ্রাম, তারপর হচ্ছে আয়রন অক্সাইডের অম্লতা হচ্ছে 6, 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অনুসংখ্যা হচ্ছে 6.84 into 10^22, কোনটি মিল্ক লাইম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যোগ হচ্ছে পানি, তারপর 5% সোডিয়াম কার্বনেট মোলারিটি হচ্ছে 0.47, তারপর হচ্ছে দ্রবণের মোলারিটি একক হচ্ছে মোল পার লিটার, তারপর হচ্ছে 20 মিলিলিটার 0.21 গ্রাম, তারপর হচ্ছে সোডিয়াম কার্বনেট হচ্ছে কোনো ধর্ম 0.1 মোলার, তারপর হচ্ছে 250 সিসি 0.1, তারপর হচ্ছে সালফারিক অ্যাসিডের কত গ্রাম থাকে, সালফারিক অ্যাসিড 2.45 গ্রাম, তারপর হচ্ছে ডিসি মোলার দ্রবণ 0.5 মোলার 500 মিলিলিটার, তারপর হচ্ছে ডিসি মোলার গ্রাম কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে 5.30 গ্রাম, তারপর হচ্ছে 500 মিলিলিটার, তারপর হচ্ছে ডিসি মোলার পাওয়া যায় হচ্ছে 2500 মোলার। তার হচ্ছে প্রমাণ দ্রবণ নয় কোনটি, উত্তর হচ্ছে 1 মোলার সোডিয়াম কার্বনেট, তার হচ্ছে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, উত্তর হচ্ছে সোডিয়াম কার্বনেট, নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কস্টিক সোডা, তার হচ্ছে কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নাইট্রিক অ্যাসিড, নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ পটাশিয়াম নাইট্রেট, তার হচ্ছে 250 মিলি, তার হচ্ছে 12.75 পটাশিয়াম ক্রোমেট থাকলে মোলারিটি কত 0.17 মোলারিটি, তার হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল হচ্ছে মিলিমোল পার লিটার, তার হচ্ছে 0.1 সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে পিপিএম কত একক 10.6 × 10^3, তার হচ্ছে 0.1 সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা পিপিএম এককে কত হয় থেকে 10,600 পিপিএম, তারপর হচ্ছে 1 পিপিএম এগুলো কত, তারপর হচ্ছে কোনটির তারপর হচ্ছে 2 লিটার 80 গ্রাম, তারপর হচ্ছে দ্রবণের ঘনমাত্রা কত হবে 1 মোল, তারপর হচ্ছে 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার ঘনমাত্রা কত 1.25 মোল পার লিটার, তারপর চিটানো গ্যাসের ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের টাইট্রেশন উপযুক্ত নির্দেশক কোনটি, ফেনফথ্যালিন, তারপর সমায়তন 0.1 মোলার, তারপর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড সালফারিক অ্যাসিডের ক্ষেত্রে মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে অম্লীয়, তারপর হচ্ছে মৃদু অ্যাসিড এবং হচ্ছে সবল অ্যাসিডের ক্ষেত্রে টাইট্রেশনে ব্যবহৃত নির্দেশক হচ্ছে ফেনফথ্যালিন, অম্ল ক্ষারক এবং হচ্ছে সমান্তবিন্দুতে ফেনফথ্যালিন নির্দেশক বর্ণ পরিবর্তনের পিএইচ সীমা হচ্ছে 2.3 থেকে 10, মিথিল অরেঞ্জের বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসর হচ্ছে 3 থেকে 5, তারপর হচ্ছে 2.5 সোডিয়াম কার্বনকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কত গ্রাম সারে ক্লোরাইড হবে 9.98, তারপর হচ্ছে নিচের কোনটি লুইসিয়া অম্ল বা হচ্ছে অ্যাসিড অ্যালুমিনিয়াম ক্লোরাইড, নিচের কোনটি লুইসিয়া ক্ষারক নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, তারপর শক্তিশালী অ্যাসিড এবং হচ্ছে দুর্বল ক্ষারক টাইট্রেশনের নির্দেশক রূপে যেটি ব্যবহৃত হয়ে থাকে ফেনফথ্যালিন 0.001, তারপর হচ্ছে হাইড্রোক্লোরিকের পিএইচ মান হচ্ছে তারপর 3, তারপর হচ্ছে নিচের কোনটি লুইসিয়া অ্যাসিড, উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং হচ্ছে বোরোনিয়াম ট্রাইক্লোরাইড, তারপর হচ্ছে পটাশিয়াম ট্রাইক্লোমেট ক্রোমের জারণ সংখ্যা কত +6, তারপর হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেটের জারণ সংখ্যা হচ্ছে ক্লাসিক পটাশিয়াম ম্যাঙ্গানেটের জারণ সংখ্যা কত, উত্তর হচ্ছে বিজারক। তারপর হচ্ছে এত নিচের কোনটি জৈব এবং হচ্ছে জার্নাল যোজনী সমান হাতে কার্বন টেট্রাক্লোরাইড কোবাল্ট হেক্সা অ্যামোনিয়াম 3 আনো, তারপর হচ্ছে জার্নাল সংখ্যা মান হচ্ছে +3, তারপর হচ্ছে জার্নাল সংখ্যার নিচের কোনটি বর্ণ হাতে তারপর হচ্ছে ক্লোরাইড হাইড্রোক্সিল আয়ন, তারপর হচ্ছে ক্লোরাইড আয়ন, তারপর হচ্ছে ক্লোরাইড আয়ন পানি, তারপর হচ্ছে নিচের কোনটি শক্তিশালী বিজারক লিথিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমাইট, তারপর হচ্ছে ইলেকট্রন ঘনত্ব করে হয়, তারপর হচ্ছে নিচের কোনটি ঘটেছে আয়োডিন, তারপর হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেটে ইলেকট্রন গ্রহণ করে কোনটি 5, তারপর হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেটে ইলেকট্রন গ্রহণ করে 3 না, তারপর হচ্ছে স্টেনাস ক্লোরাইড মার্কালাস ক্লোরাইড, তারপর হচ্ছে স্টেনাস ক্লোরাইড এবং হচ্ছে প্রক্রিয়া যে চাইতে হয় স্টেনাস আয়রন, তারপর হচ্ছে নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া, উত্তর হচ্ছে H2S, তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড H2O, তারপর হচ্ছে সালফার, নিচের কোনটি বিজারক রূপে কাজ করে H2O2, তারপর হচ্ছে আয়রন এবং পটাশিয়াম ঘনমাত্রা লাভ হচ্ছে 3.2, তারপর হচ্ছে কোবাল্ট হেক্সা সায়ানাইড, তারপর হচ্ছে কোবাল্টের মান হচ্ছে +3, তারপর হচ্ছে গ্লোরিনের জারণ সংখ্যা সর্বাধিক হচ্ছে HClO4, তারপর হচ্ছে